নমস্কার বন্ধুরা। এবার কি তাহলে পিসি সত্যি হাজতবাস হতে চলেছে? কেন এ কথা বলছি সেটা এই ভিডিওটা দেখলে আমার বিশ্বাস আপনাদের অবশ্যই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সবার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা অবশ্যই জানেন ইডি যখন প্রতীক জৈনের বাড়িতে রেড করছিলেন তখন সেখানে কে পৌঁছে গিয়েছিলেন? সেখানে পৌঁছে গিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই রেডকে শুধু যে বাধা দিয়েছেন তাই নয়, সেখান থেকে তিনি একটি সবুজ রঙের ফাইল নিয়ে এসেছিলেন। আর তার যে সমস্ত পুলিশ কর্তারা রয়েছেন তাদেরকে আদেশ দিয়েছিলেন আইপ্যাকের অফিসে যেতে এবং সেখান থেকে কিছু ফাইলপত্র নিয়ে আসতে। এক প্রকার চুরি করেছিলেন বা ছিনতাই করেছিলেন। তো সেই ঘটনা তিনি হয়তো ভেবেছিলেন যে তার জল বেশি দূর গড়াবে না, সেই ঘটনা ধামাচাপা পড়ে যাবে। কিন্তু আদতে সেটা হয়নি। সেটা এবার বহু দূর জল গড়াতে চলেছে। সেই ঘটনাটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা দেখলে এই পুরো বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। সবার আগে বলি, এই যে ঘটনা হয়েছিল তারপর মমতা ব্যানার্জি একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং সেখান থেকে তিনি সরাসরি অমিত শাহকে তার সাথে সাথে শুভেন্দু অধিকারীকে সবাইকে হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন তার কাছে একটি পেন ড্রাইভ আছে এবং সেটি যদি তিনি ফাঁস করে দেন তাহলে এদের সবাইকার অবস্থা খারাপ হয়ে যাবে। আর সেই ঘটনারে আজকে জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। সেটা আপনারা সবাই জানেন। তিনি ৭২ ঘন্টা সময় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার বিরুদ্ধে তিনি যে অভিযোগ করেছেন সেটা সেই পেন ড্রাইভটা সবার সামনে আনতে তিনি বলেছেন। তা যদি না করা হয় তাহলে শুভেন্দু অধিকারী কি করবেন? তিনি এটা বলেছেন পার্টির সাথে কোনো সঙ্গ নাই। তিনি নিজে মানহানির একটা মামলা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। আর সেই মামলাটা পুলিশকে অবশ্যই নিতে হবে, কারণ তার উপর এটা সরাসরি আরোপ করা হয়েছে। তো সেই জন্য এই বিষয়টা একটা অনেক দূর যেতে চলেছে সেটা আমার মনে হয়। এরপর বলি, এই যে ফাইল চুরির কেসটা, এই ফাইল চুরি কেসটা একটা সামান্য ব্যাপার নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুক যে এখানে তার পার্টির সমস্ত জিনিসপত্র ছিল, স্ট্র্যাটেজি ছিল বা কাদিকে প্রার্থী করা হবে সেই সমস্ত লিস্ট ছিল, কিন্তু সেখান থেকে জানতে পারা যাচ্ছে যে ইডি যে জায়গায় তদন্ত করতে যায় তারা এমনিতে তদন্ত করতে যায় না। তাদের হাতে নিশ্চয়ই কিছু তথ্য বা প্রমাণ অবশ্যই থাকে। কিছু না কিছু তথ্য প্রমাণ না পেলে তারা কোনো জায়গায় একটা সরাসরি রেড করতে পারে না। তাদের কাছে তথ্য প্রমাণ আছে। সেই তথ্য প্রমাণই তারা জমা দিয়েছিলেন হাইকোর্টে এবং সেখান থেকে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে যে এই পুরো যে ঘটনাটা, এই যে ইডির রেড, এটা জড়িত আছে কার সাথে জানেন? এটা হচ্ছে হাওয়ালার মাধ্যমে যে টাকা এখানে এসেছিল, মানে গোয়াতে ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনে তৃণমূল কিন্তু লড়েছিল। সেটা আপনারা সবাই অনেকেই জানবেন, অনেকে হয়তো জানবেন না। সেই লড়াইয়ে যে খরচাটা হয়েছিল, সেই খরচাটা বলছে ২০ কোটি টাকার মতো হয়েছিল। সেটা একজন বিজনেসম্যান দিয়েছিল। আর এখানেই এই যে আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বললাম যে ভিডিও এই যে কেসটা চলছে এটা জল বহুত দূর গড়াতে চলেছে, এখানেই আসছে সেই পয়েন্টটা। কারণ এই যে টাকাটা একজন বিজনেসম্যান দিয়েছিলেন, সেই বিজনেসম্যান হচ্ছে আর কেউ নয়, একজন পুরনো তৃণমূলের নেতা, যিনি এখন দেশের মধ্যে নেই, দেশ ছাড়া। তিনি হচ্ছে বিনয় মিশ্র। বিনয় মিশ্রের নাম আপনাদের মধ্যে অনেকেই জানবেন, আবার অনেকেই জানবেন না। এই বিনয় মিশ্র কিন্তু এখন আছে এই দেশে নেই, বিদেশে তিনি আছেন একটি টাপুতে, ঠিক আছে, প্রশান্ত মহাসাগরের মধ্যে একটি আইল্যান্ডে তিনি থাকেন এবং সেই আইল্যান্ড দেশটি ভানুতুয়া না কি একটা নাম বটে, আমার ঠিক মতো মনে পড়ছে না। তো সেই আইল্যান্ডে তিনি থাকেন, ঠিক আছে। এবারে সেখান থেকে প্রত্যার্পণ করবে ভারত সরকার ওনাকে। যেমন আপনারা জানেন ললিত মোদী, ঠিক আছে, বা নীরব মোদী, যারা কি করেছিল আইপিএল এর সময় স্ক্যাম করেছিল, তারপরে বাইরের দেশে চলে গেছিল, তাদেরকে প্রত্যার্পণ করা হচ্ছে। কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে যে এই দেশটির সাথে আমাদের দেশে কোনো প্রত্যার্পণ চুক্তি নেই। সেই জন্য ভারত সরকার তাদেরকে রিকোয়েস্ট করেছে এবং যেটা জানতে পারা যাচ্ছে যে এই বিনয় মিশ্রকে নিয়ে আসা হবে ভোটের আগে, ২০২৬ নির্বাচনের আগে তাকে এখানে নিয়ে আসা হবে এবং তিনি যদি আসেন এবং সিবিআই এই কেসটি সামালছে আর তিনি যদি রায় সাক্ষী হয়ে যান এবং তিনি তৃণমূলের বা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কতটা কাছের মানুষ ছিল এটা সবাই জানে। তো তিনি যদি তাদের বিরুদ্ধে কিছু কথা বলে দেন তাহলে এই ঘটনার জল কিন্তু সত্যি বহুত দূর গড়াতে চলেছে, যেটা অবশ্যই আপনারাও দেখতে পাবেন সময়ের সাথে সাথে। এই যে ঘটনাটা, এই কয়লা চুরির যে কেসটা যেটা নিয়ে এই রেডটা হয়েছে, ইডি হচ্ছে এমন একটি সংস্থা যারা টাকার মাধ্যমে যদি কোনো কিছু লেনদেন দিয়ে গন্ডগোল থাকে সেই সব বিষয়ে তারা তদন্ত করে। আর তারা মানি ট্রেলের মাধ্যমে খুঁজে বের করার চেষ্টা করে যে এর পেছনে আসলে কে আছে। এভাবেই তাদের কাছে উঠে এসছে বিনয় মিশ্রের নামটা। আর বিনয় মিশ্র কে, তার পরিচয়টা আমি আপনাদের আগেই বলেছি। তিনি হচ্ছেন একজন তৃণমূলের প্রাক্তন নেতা। এখন তিনি সাসপেন্ডেড বা আদৌ সাসপেন্ড আছে কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু তৃণমূলে একসময় তিনি ছিলেন এবং একসময় তৃণমূলে একটি জনপ্রিয় নাম ছিলেন, ঠিক আছে। সেই বিনয় মিশ্রকে প্রত্যার্পণ করতে চলেছে ভারত সরকার। তো এই ঘটনার জল এই কয়লা চুরির থেকে শুরু করে যে ঘটনা শুরু হয়েছে, এই যে ফাইল চুরি, সেই ঘটনা কিন্তু বহুত দূর গড়াতে চলেছে। এই জন্য আমি প্রথমে এই কথাটা বলেছিলাম। এরপর এই যে আপনারা সবাই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে থেমে থাকেননি। তিনি বলেছিলেন যে একটি আমি বিশাল জনসভা করব বা
মিছিল করব এই ঘটনার প্রতিবাদে, যে তার ইডি কি জন্য এসে প্রত্যেকজনের বাড়িতে রেড করবে বা আইপ্যাকের যে অফিস আছে সেখানে কেন রেড করবে, তার বিরুদ্ধে তিনি বিশাল একটি জনসভা করেছিলেন। তার এই বদলা নেওয়ার জন্য শুভেন্দু অধিকারী কি করলেন, তিনিও একটি বিশাল জনসভা করলেন। দেখতেই পাচ্ছেন আপনারা সাইডে যে কত ভিড় হয়েছিল, কত মানুষ এই জনসভায় এসেছিল। যাদবপুর এই জনসভাটি করা হয়েছিল এবং যাদবপুর, গড়িয়াহাট এসব সমস্ত জায়গায় এই সভাটি চলেছিল আর প্রচুর মানুষ এসেছিল। সেখান থেকে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে একবারে চাচা ছোলা আক্রমণ করলেন। কি বললেন তিনি, চলো সেটা একটু আমরা দেখে নিই। চোরের মায়ের বড় গলা, ফাইল চুরি করেছেন, ল্যাপটপ চুরি করেছেন, ইডির যে আইনগত অধিকার সেই অধিকারে হস্তক্ষেপ করেছেন, আইন হাতে তুলে নিয়েছেন, সংবিধান ভেঙেছেন, মুখ্যমন্ত্রীর চেয়ারের গরিমা নষ্ট করেছেন আর চোরেদের বাঁচানোর মরিয়া প্রয়াস করেছেন। তাই মিছিল থেকে আওয়াজ উঠেছে চোরেদের এনার্জি, নাম তার মমতা। আচ্ছা, তাহলে শুনলেন তো যে এই শুভেন্দু অধিকারী কি বললেন, যে চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি। এনারা এরকম ভাবে একটি স্লোগান তৈরি করেছেন এবং এই স্লোগানটি তিনি শুধুমাত্র যে মিছিলের মধ্যে বললেন তাই নয়, এরকম প্লেকার্ড অনেক মানুষের হাতে দেখতে পেলাম, এরকম লেখা রয়েছে। ঠিক আছে, তো এই যে মিছিলটা হলো, এই মিছিলটা তিনি এক প্রকার জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মিছিল হয়েছিল সেই মিছিলে। তারপরে এখান থেকে তিনি আর একটি মানে কি বলবো, একটি বিধ্বংসী কথা তিনি বললেন, বিস্ফোরক কথা মন্তব্য তিনি করলেন এই বিনয় মিশ্র নিয়ে। ঠিক আছে, তো আমাদের সবার আগে এটা অবশ্যই দেখা দরকার বিনয় মিশ্রকে শুভেন্দু অধিকারী কি বলছেন। আর আজকে ভিডিওটার যুক্তি যেটা, যে ভিডিওটা আমি বানাচ্ছি, এটা মেন ওই যে যুক্তি বা মেন হচ্ছে যে তত্ত্ব, সেটা হচ্ছে বিনয় মিশ্রকে নিয়ে। ঠিক আছে, তো চলো আপনাদেরকে দেখিয়ে দিই যে কি বলেছিলেন শুভেন্দু অধিকারী। ভোটে লড়লেন আসানসোলের লালা এবং বিনয় মিশ্রর কয়লা কেলেঙ্কারি, সেই হাওলার 20 কোটি টাকা গোয়া নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে খরচ করেছিল। ইডি তল্লাশিতে হোটেল থেকে কয়েক কোটি টাকা উদ্ধার হয়। 2022 সালে দিল্লিতে একটি এফআইআর রেজিস্টার করে ইডি, সেই মামলার রেফারেন্সে এসেছিল সার্চ ওয়ারেন্ট নিয়ে তদন্ত করতে, কারণ তাদের চার্জশিট বা ইত্যাদি দিতে হয়, এটা একটা প্রক্রিয়া। শুনলেন তো তাহলে শুভেন্দু অধিকারী কি বললেন। এই বিনয় মিশ্র কিন্তু সেই গোয়ার ইলেকশনে টাকা খরচ করেছিলেন এবং তার হোটেল থেকেও কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছিল, কিন্তু সেই ভয়ে যখন তিনি জানতে পারছিলেন যে এবার তিনি গ্রেপ্তার হতে পারেন, মানে এই বিনয় মিশ্রের কথা বলছি, তিনি দেশ ছেড়েই পালিয়ে গেলেন এবং ওই ভানুদুয়া বলে যে দেশটি আছে সেখানে গিয়ে তিনি তার ডেরা জমিয়েছেন। সেখান থেকে তাকে প্রত্যাবর্তন করবে আমাদের কেন্দ্রীয় সরকার, এটাই জানতে পারা যাচ্ছে। আর এটাও জানতে পারা যাচ্ছে ভোটের আগে তাকে প্রত্যাবর্তন করা হতে পারে। তাহলে এই বিষয়টা কিন্তু বহুত দূর ঘোরাচ্ছে। আর এই শুভেন্দু অধিকারী যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে লেগেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু মনে মনে মেনে নিতে পারছেন না। সেই জন্যই তিনি যখন একটি সভা করে ফিরছিলেন সেই সভাতে হামলা করা হয়। আর যেমন তেমন হামলা নয়, বাস থেকে শুরু করে সবকিছু নিয়ে আমরা সবাই জানি এর আগেও কিন্তু শুভেন্দু অধিকারীর উপর হামলা হয়েছে, একাধিকবার হামলা হয়েছে, কিন্তু এই হামলাটা কোনো যেমন তেমন হামলা ছিল না, এক প্রকার তাকে মেরে ফেলারই চেষ্টা চলছিল। তো সেই হামলার একটুকু দৃশ্য আমি আপনাদেরকে দেখাই, তারপর এটা নিয়ে আলোচনা করব। এই রীতিমতো যে হামলাটি এখানে হলো, এই হামলাটা দেখলেই আপনারা বুঝতে পারছেন যে এটা কিন্তু ছোটখাটো হামলা ছিল না। কিন্তু শুভেন্দু অধিকারী যখন পুলিশ স্টেশনে গেল, এই চন্দ্রকোনা রোডে পুলিশ স্টেশনে গেল, সেখানে গিয়ে তিনি কমপ্লেন করতে চাইলেন, এফআইআর করতে চাইলেন, কিন্তু তার এফআইআর নেওয়া হলো, সেখানে কিন্তু কোনো খুনের মামলা অ্যাটাচ করা হলো না। কিন্তু সেম এই কেসেই যখন তৃণমূল থেকে মামলা করা হলো, সেই মামলায় ধারাটি যুক্ত করা হলো হত্যার চেষ্টা বা খুনের চেষ্টা, এই ধারাটিকে সেখানে যুক্ত করা হলো। তো এই সব থেকে প্রশ্ন অবশ্যই উঠে যাচ্ছে যে পুলিশ কি নিরপেক্ষ আদৌ কাজ করছে, না তারা তৃণমূলের হয়ে কাজ করছে, সেটা এখান থেকে বুঝতে পারা যায়। আর শুভেন্দু অধিকারী তার উপর বারবার যেরকম হামলা চলছে, সেই হামলায় তিনি অতিষ্ঠ হয়ে উঠেছেন এবং তারপর তিনি সরাসরি চলে গেলেন থানাতে যাওয়ার পর সেখানে কি দৃশ্য ঘটলো চলুন সেটা একটু দেখে নিই।
এখানে বসলাম যতক্ষণ না অ্যারেস্ট করবেন। হ্যাঁ ইয়ার কি পেয়েছেন না? আপনার যান, আপনার বাইরে, তোমরা বাইরে, তোমরা বাইরে। দেখলে তো তাহলে এই থানাতে চলে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং সেখানে পুলিশের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে, পুলিশের সাথে তার অনেক কিছু কথা কাটাকাটি হয়, কিন্তু সেখানে পুলিশের সাথে কি কথাবার্তা হয় সেটাও একটু আপনাদের জানা দরকার। চলুন সেটাও একটু দেখে নিই। এখানকার পুলিশের ইনচার্জের সামনে বসে আছি, ইনারাই করিয়েছেন। তো আপনি কি মনে করছেন কমপ্লেন দেবো, ধরে আনতে হবে আপনার পুলিশের সামনে হচ্ছে। না না ঠিক আছে, আপনার স্কোয়াড, আপনার পাইলট সবার সামনে হয়েছে। না না কমপ্লেন তো দেবো, কমপ্লেন তো দেবো, কি করতে হয় আমি জানি। আপনার উপর কি হামলা হয়েছিল না? আপনার বয়স যতদিন, আমার রাজনীতি ততদিন। এটা কেন হলো? যাওয়ার আগে আতঙ্কিত পুলিশ করিয়েছে। আপনি কি অবস্থানে বসবেন এখন? বসে আছি, গাড়িতে নিয়ে পালিয়ে যাবো নাকি? মেদিনীপুরের প্রত্যেকটা লোক মনে করে শুভেন্দু অধিকারী তার ভাই সন্তান। আমি চ্যাংড়াতে দিয়ে আমার গাড়ির উপরে মোটা মোটা ফাঁস দিয়ে মারবে। 1 ঘন্টা ধরে চলছে, 1 ঘন্টা ধরে। চন্দ্রকোনা থানায় আমরা ঘুমাচ্ছিলাম, হ্যাঁ? বিরাট খবর। ইয়ে কি পেয়েছেন? পুলিশের মোটা মোটা মাছ দিয়ে গাড়ির উপরে লাঠি চোরদের উপর। আচ্ছা, তাহলে আপনারা শুনলেন তো শুভেন্দু অধিকারী কি কমপ্লেনটা করছেন বা অভিযোগটা করছেন। পুলিশের সামনে পুরো ঘটনা ঘটে যে পুলিশ এই জন্য দায়ী, সেটা শুভেন্দু অধিকারী এখান থেকে কিন্তু স্পষ্টই বলে দিচ্ছেন। আর তার সাথে সাথে শুভেন্দু অধিকারী এই কথাটাও বলছেন যে এই যে ঘটনাটা ঘটলো এটা কি জন্য ঘটেছে, এটা আসল কারণ হচ্ছে আতঙ্কিত হয়ে পড়েছেন তৃণমূল বা মমতা ব্যানার্জি আতঙ্কিত হয়ে পড়েছেন, সেই জন্য তার উপর এরকম হামলা করা হচ্ছে। আর আমরাও দেখেছি এরকম হামলা যে শুধুমাত্র একবার হয়েছে তা নয়, বিভিন্ন জায়গায় এনার উপর এরকম হামলা করা হচ্ছে। সেই জন্য তিনি অতিষ্ঠ হয়ে পুলিশের সামনে চলে গেল, কিন্তু সেখানে গিয়েও কি হলো, সেখানে কিন্তু খুনের ধারা এখানে অ্যাটাচ করা হলো না, কিন্তু তৃণমূলের অভিযোগে সেখানে খুনের ধারা অ্যাটাচ করা হলো। তো এই বিষয়টা পুলিশের নিরপেক্ষতার উপর অবশ্যই প্রশ্ন তুলে দিচ্ছে। আর তার সাথে সাথে আমরা এটাও দেখতে পেলাম যে এই ঘটনার পরে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে, অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে রিপোর্ট তলব করা হলো। মানে তারাও জানতে চেয়েছেন যে কি ঘটনা ঘটেছে, পুরো ঘটনাটা তারা আসলে এখানে জানতে চেয়েছেন। আর এটা থেকে এটাও বুঝতে পারা যাচ্ছে যে এবারের নির্বাচন যে হতে চলেছে সেই নির্বাচন কিন্তু মানে এমনটা নয় যে সহজ নির্বাচন হবে। কোনোবারই পশ্চিমবঙ্গের নির্বাচন সহজভাবে হয়নি, কিন্তু এবারে আরো কঠিন নির্বাচন হতে চলেছে। আর যেটা জানতে পারা যাচ্ছে এবারে কিন্তু ভোট অনেক সামনে এগিয়ে নিয়ে আসা হতে পারে, এটাও খবর পাওয়া যাচ্ছিল। ঠিক আছে, ভোট যদি পুরনো যে সময় হয় সেই সময় থেকে যদি আগে এগিয়ে নিয়ে আসা হয় তাহলে দফার সংখ্যা অবশ্যই কমবে, কিন্তু যদি দফার সংখ্যা কমে তাহলে কিন্তু তৃণমূলের সুবিধা বা তৃণমূলের লাভ। আর যদি দফার সংখ্যা বাড়ে তাহলে লাভ হচ্ছে বিজেপি। তাহলে বিজেপি কি করতে পারবে, বড় বড় যারা হেভিওয়েট বিজেপির নেতারা আছেন যেমন অমিত শাহ, তার সাথে নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী, তাদেরকে নিয়ে এসে তারা সভা করাতে পারবে। প্রত্যেক দফার আগে তাদের এটাই প্ল্যান ছিল যে মোদী এসে এখানে সভা যেমনটা করে, ঠিক আছে, কিন্তু দফা যদি কমে তাহলে সেটা করতে অসুবিধা হবে, এটাও একটা বিষয় বটে। আর তার সাথে সাথে যত নির্বাচন সামনে এগিয়ে আসছে শুভেন্দু অধিকারীর উপর হামলার চেষ্টাও কিন্তু বেড়ে বেড়ে যাচ্ছে। আর এই যে পুরো ভিডিওটা আমি করলাম, যেটা প্রধান অ্যাট্রাকশন ছিল বিনয় মিশ্র, সেই বিনয় মিশ্রকে কিন্তু প্রত্যাপন করা হতে পারে বলে জানতে পারা যাচ্ছে। তো পুরো ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, পুরো ভিডিওটা আপনারা দেখলেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিন, আর এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। একটুকু সাপোর্ট করুন, একটুকু সাবস্ক্রাইব করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।